আমরা শুরু করব অরবিটালের শেপসটা বোঝার চেষ্টা করব এবং তাদের এনার্জি অর্ডার, যাতে আমরা পরের ক্লাসে কেমিক্যাল বন্ডিংটা শুরু করতে পারি, বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং অরবিটালগুলো আমরা দেখাতে পারি। তাহলে চলো আজকে শুরু করা যাক। তো আমরা কি জানি? আমরা জানি যে একটা অ্যাটমকে 612 দিয়ে ডিনোট করা হয়, যেখানে জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার, যেটা অ্যাকচুয়ালি ডিনোট করে যে এতে প্রোটন সংখ্যা 6 এবং ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6, 6টি ইলেকট্রন আছে। এবং আমরা জানি যে পরমাণুর মধ্যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন প্লাস নিউট্রন থাকে এবং তার চারপাশে ইলেকট্রনগুলো রোটেট করে, যাকে আমরা আগের দিন বললাম সেল। এবং আমরা জানি সেলের মধ্যে সাবসেল থাকে, এবং তার মধ্যে থাকে অরবিটাল। ঠিক আছে, তো আমরা কি জেনেছিলাম যে এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটা কি করে না অরবিটালের এনার্জিটাকে ডিনোট করে। অরবিটাল সেলস বলতে পারবো, সাবসেল বলতে পারবো, এনার্জিকে ডিফাইন করে। আর এল হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যেটা সাবসেলকে ডিফাইন করে। সাবসেল হচ্ছে এস, পি, ডি, এফ। এল ইকালস যদি 0 হয় তাহলে এস, 1 হলে পি, 2 হলে ডি, আর 3 হলে এফ অরবিটাল। তারপর আমরা দেখেছিলাম এম এল। তার আগে আমরা বলে দিয়েছিলাম যে এল এর ভ্যালু কত পর্যন্ত হতে পারে, 0 টু n-1 পর্যন্ত হবে এল এর ভ্যালু। আর এম এল হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এটা কি করে না ওরিয়েন্টেশন, অরবিটাল ওরিয়েন্টেশনকে ডিফাইন করে। অরবিটাল ওরিয়েন্টেশনকে ডিফাইন করে। এবং এম এল এর ভ্যালু কত হয়ে থাকে? -L2 + L ভায়া 0। আমরা এত পর্যন্ত আরেকদিন শিখে গিয়েছিলাম। তাহলে n ইকুয়ালস টু যখন 2 হয় তখন এল এর কি ভ্যালু থাকতে পারে? এল এর ভ্যালু থাকতে পারে 0 টু n-1, 0 থাকবে আর 1 থাকবে। এম এল এর ভ্যালু কত হবে? এল এর ভ্যালু যদি 0 হয় তাহলে সেই সাবসেলটাকে বলা হবে 2s, এল ইকুয়ালস টু 0 হলে। আর ইকুয়াল টু 0 হলে এম এল এর ভ্যালু কত হবে? -0 টু +0, তার মানে 0ই হবে, তখন সেটা বলা হবে 2s অরবিটাল। তো আমরা কি বলেছিলাম যে n ইকুয়াল টু 2, এটাকে বলবো আমরা সেল বা কক্ষ, যেখানে ইলেকট্রনগুলো থাকে। তো আমরা কি বলেছিলাম যে বাড়ির পরিবারটাকে আমরা অ্যাটম হিসেবে ধরবো। অ্যাটমিক সিস্টেম হচ্ছে পরিবার, পরিবারের মধ্যে বাড়ি থাকে, বাড়িতে প্রোটন নিউট্রন হচ্ছে বাবা মা, এবং বিভিন্ন পোষ্য প্রাণীরা হচ্ছে প্রোটন নিউট্রন, এবং সেই বাড়ির বাইরের ছেলে মেয়েরা হচ্ছে ইলেকট্রন। তারা কি করছে? এই সেলগুলো কক্ষের মধ্যে ঘোরাফেরা করছে। তখন আমরা বলেছিলাম যে মেয়ে আর ছেলে, সরো মেয়েরা থাকে মেদিনীপুরে। মেদিনীপুর একটা জায়গা, সেই 2s অরবিটালটা ধরে নাও যে মেদিনীপুর, এখানে মেয়েরা থাকে। আর বাড়িতে ধরো যে 3-4টে ছেলে আছে, তারা কোথায় থাকে? তারা থাকে কলকাতাতে। কলকাতাতে থাকে 3টে বাড়ির ছেলে। এবারে এল ইকুয়াল টু যখন 1 হচ্ছে, এটা মেদিনীপুর, আর এল ইকুয়াল টু 1 হলে সেটা হবে 2p, 2p সাবসেল, সেটাকে আমরা বলতে পারি কলকাতা।
তো কলকাতার মধ্যে এবারে তিনটে ছিল, তিনটে আলাদা জায়গায় থাকে। যখন এল ইকাল টু ওয়ান তখন -1 টু +1 পর্যন্ত এমএল এর ভ্যালু হতে পারে। তো সেখানে তিনটে জায়গা আছে কলকাতার মধ্যে, একটা হচ্ছে যাদবপুর, একটা হলো আহ, শ্যামবাজার, আর একটা হচ্ছে আর উত্তরপাড়া। এরকম জায়গাগুলো আছে। তিনটে ছেলে তিনটে জায়গায় থাকে, তার জন্য তিনটে জায়গা যাদবপুর, শ্যামনগর, শ্যামবাজার আর উত্তরপাড়া, এরা সবাই কলকাতার সাবসেলের মধ্যেই পড়ছে। তো সাবসেল, টুপি সাবসেল, তার মধ্যে তিনটে অরবাইটাল আছে। সেটা কি বলা হচ্ছে? টুপি এক্স, টুপি ওয়াই, টুপি জেড। তিনটে অরবাইটালের মধ্যে তিনজন ছেলে থাকে। তাহলে আমরা বোঝার চেষ্টা করলাম যে কিভাবে সেলের মধ্যে সাবসেল থাকে এবং সাবসেলের মধ্যে কিভাবে অরবাইটাল থাকে। তো সেইগুলো হচ্ছে আমরা বুঝলাম। এবং তিনটে অরবাইটাল, সরি, তিনটে কোয়ান্টাম নাম্বার কিভাবে তিনটে বিষয়কে বোঝায় সেটা আমরা বুঝলাম। এবার এই অরবাইটালের ডেফিনেশনটা কি? তাহলে অরবাইটালটা আমরা কি দেখলাম? অরবাইটাল হচ্ছে, অরবাইটাল এটা একটা জায়গা যেখানে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে বেড়ায়। তাহলে এটা তোমরা এখন বুঝতে পারবে না, একটা বিএসসি লেভেলের কনসেপ্ট, বিএসসি তে গেলে বুঝতে পারবে। মানে সাপোজ জাস্ট কনসিডার করো একটা ফুল, বাগানে একটা ফুল আছে, তার চারদিকে একটা, তার সেই ফুলটার বাইরে একটা মৌমাছি ঘুরছে আর কি। তা জাস্ট ইমাজিন করার চেষ্টা করো, মৌমাছিটা এত জোরে ঘুরছে তুমি বুঝতেই পারছো না যে মৌমাছিটা অ্যাকচুয়ালি কোন জায়গাতে আছে, তাহলে তুমি সেটা ফিগার আউট করতে পারছো না। কিন্তু তুমি কি বলবে? না, এই যে ফুলটা, এই ফুলটার চারধারে মৌমাছিটা একটা ক্লাউড হিসেবে ঘুরে বেড়াচ্ছে। তো সেই যে রিজিয়নটা, সেই পেস্টটাকে আমরা কি বলবো? সেটাকেই আমরা অরবিটাল বলবো। তাহলে এটা হবে কি, একটা পেস, একটা পেস বা জায়গা যেখানে কি হচ্ছে না, যেখানে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি ম্যাক্সিমাম, ইলেকট্রন থাকার প্রবাবিলিটি ম্যাক্সিমাম। যেমন তুমি একটা বোঝার চেষ্টা করবে যে নর্মালি কি হয়, সূর্যের চারদিকে তো পৃথিবী ঘোরে, কিন্তু এটা হচ্ছে পৃথিবী যে রোটেট করছে সূর্যের চারদিকে, এই যে কক্ষপথটা আজ যে রোটেট করছে, পৃথিবী যে রোটেট করছে সূর্যের চারদিকে, এই কক্ষপথটা কিন্তু একদম নির্ধারিত যে 365 দিন লাগবে, 365 দিন লাগবে। এবং তুমি জানো যে এই মেতে সূর্য কাছাকাছি থাকে, তার জন্য তাপ বেড়ে যায় বা গ্রীষ্মকাল হয় বা এরকম যে জিনিসগুলো, সেগুলো সেগুলো খুবই হচ্ছে প্রেডিক্টেবল, যে সূর্য পৃথিবী ঠিক 60তম দিনে মানে এই গোলার্ধে থাকবে বা এই অক্ষাংশে থাকবে, সেগুলো আমরা খুব নির্ধারিত ভাবে বলতে পারি। কিন্তু ইলেকট্রন হচ্ছে, এটা মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড, তোমরা পরে আরো বুঝতে হবে বড় হলে। মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডে তুমি কিছু বলতে পারবে না যে ইলেকট্রনটা ঠিক কোনখানে। যেমন উদাহরণটা দিলাম যে মৌমাছিটা কিন্তু ফুলের চারপাশে ঘুরছে, কিন্তু অ্যাকচুয়ালি তুমি বুঝতে পারবে না এত জোরে ঘুরছে কোথায় আছে। তার জন্য তুমি বলবে যে হ্যাঁ, ওই ফুলের চারপাশে আছে। যেমন আরেকটা উদাহরণ হচ্ছে পাখাটা যে ঘুরছে, যখন পাখা তোমরা ঘুরছে, পাখা ঘোরার সময় তুমি বলতে পারবে যে ওই পার্টিকুলার পাখাতে কোন জায়গাতে পাখাটা, ওই ব্লেডটা ওই মুহূর্তে কোনখানে আছে সেটা বলতে পারবে না, কারণ একটা ক্লাউড হিসেবে থেকে যায় যে ওই পার্টিকুলার জায়গাতে ব্লেডটা আছে, কিন্তু তুমি অ্যাকচুয়ালি ডিফাইন করতে পারবে না ব্লেডটা কোনখানে। তার জন্য এখানে অরবিটাল কনসেপ্ট নেওয়া হয়েছে। এটা অ্যাকচুয়ালি, এটা যেটা পৃথিবীর যে কক্ষ, সেই কক্ষের সাথে সম্পূর্ণ আলাদা। এখানে প্রবাবিলিটি বলা হয় যে হ্যাঁ, এই প্রবাবিলিটি আছে এই মুহূর্তে
ইলেকট্রনটা এই জায়গাতে থাকা। কিন্তু উল্টো হয়ে যায় যখন তুমি পৃথিবী নিয়ে চলে আসবে, সূর্যের চারিদিকে পৃথিবী যে ঘুরছে সেটা যখন বলতে যাবে, সেখানে তখন আমরা প্রেডিক্ট করতে পারবো যে এই সময় পৃথিবী সূর্যের থেকে এত দূরত্বে থাকবে এবং এই অক্ষাংশে। কিন্তু ইলেকট্রনের ক্ষেত্রে সেটি ব্যাখ্যা করা যায় না। তো আমরা এখানেই রাখবো অরবিটালের ডেফিনেশন, তোমরা পরে গিয়ে বুঝতে পারবে। যেটা হচ্ছে নিউক্লিয়াসের বাইরে এমন একটা জায়গা যেখানে প্রবাবিলিটি সবসময় ম্যাক্সিমাম। তো 2s অরবিটাল, 2p অরবিটাল সবকিছুর একটা ডিস্টেন্স থাকে, রেডিয়াস থাকে। সেই রেডিয়াসগুলো তোমরা ধীরে ধীরে জানতে পারবে, তখন বুঝতে পারবে যে হ্যাঁ, নিউক্লিয়াসটা হচ্ছে পজিটিভলি চার্জ, তার চারপাশে একটা ক্লাউড হিসেবে ইলেকট্রনও থাকবে। 2s অরবিটালের একটা ক্লাউড থাকবে, নট এ ফিক্সড রেডিয়াস পাথওয়ে, একটা পার্টিকুলার ফিক্সড রেডিয়াস পাথওয়ে নয়, একটা রিজিয়ন, একটা জায়গা। মানে এইখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, নট এইখানে। তো সেখানে একটা রিজিয়ন বা একটা ক্লাউড, মানে একটা পার্টিকুলার ক্লাউড হিসেবে ইলেকট্রনটা যে কোনো সময় যে কোনো জায়গায় থাকতে পারে। সবকিছু প্রবাবিলিটির উপর ডিপেন্ড করছে, সেটা বড় হলে তোমরা বুঝতে পারবে। তাহলে এবার আমরা দেখবো যে আমরা দেখে নিলাম, আমরা দেখলাম কি সেলের মধ্যে সাবসেল, 2s 2p সাবসেল, এবং 2p সাবসেলের মধ্যে তিনটে অরবিটাল, 2px, 2py এবং 2pz। তাহলে আমরা অরবিটাল গুলো বুঝলাম। এবার অরবিটাল গুলো শেপটা আমাদের জানাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে আমরা দেখবো যে এস অরবিটাল। এস অরবিটাল, এস অরবিটাল হচ্ছে গোলাকার, যেটাকে বলা হয় স্ফেরিক্যাল। স্ফেরিক্যাল, এটা গোলাকার বলা হয়। কারণ হচ্ছে এস অরবিটাল যেটা হয় একটা স্ফেরিক্যাল সিস্টেম। এটা বৈশিষ্ট্য হচ্ছে ডাইরেকশনটা সব দিকে সেম, সব জায়গাতে ইলেকট্রন পাওয়ার ডেন্সিটি সমান। এটা গোলাকার। উদাহরণ তোমার যে কোনো সব অরবিটালই 1s থেকে শুরু করে, 1s বলতে n ইকুয়ালস টু 1 সেলের মধ্যে যে 2s যে এস অরবিটাল সেটা বলা হচ্ছে 1s। 2s কাকে বলা হবে? n ইকুয়ালস টু 2 সেলের মধ্যে যেটা আছে। এখন রকম 3s, n ইকুয়াল টু 3 এর মধ্যে আছে। কি করে আমরা বুঝবো কিরকম ভাবে আছে? অ্যাকচুয়ালি এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে তার n ইকুয়ালস টু 1 টা সবচেয়ে কাছের কক্ষটা হবে n ইকুয়ালস টু 1। এই নিউক্লিয়াসটাকে জাস্ট ইমাজিন করো একটা হচ্ছে ছোট বল, এবং তার উপর আরেকটা পুরো বল তাই ঘিরে রেখেছে। সেই যে পুরো বলটা, ফুটবলটা যদি ভাবো, সেই পুরো ক্লাউডটা হচ্ছে ওয়ান এস অরবিটাল। আর 2s অরবিটাল n ইকুয়ালস টু 2 কক্ষটা যেহেতু আরো একটু দূরে হবে, তাহলে এটা হচ্ছে n ইকুয়ালস টু 2 কক্ষ, তার মধ্যে 2s অরবিটাল আছে। একই রকম ভাবে তার বাইরে 3s অরবিটাল আছে। তাহলে s অরবিটালটা হচ্ছে কি স্ফেরিক্যাল গোলাকার, এবং যত n বাড়বে, n এর ভ্যালু যত বাড়বে তত সাইজটা কি হবে? বড় হবে। কিন্তু তার ক্যারেক্টারটা সেম থেকে যাবে, যে সেটা গোলাকার স্ফেরিক্যাল, কিন্তু সাইজটা বড় হয়ে যাবে। এটা হচ্ছে এস অরবিটাল। এরপর আমরা দেখবো পি অরবিটাল। পি অরবিটালটা কিরকম? না, পি অরবিটাল হচ্ছে ডাম্বেল শেপ। ডাম্বেল শেপ বুঝতে পারবে না তোমরা, কারণ তোমাদের তো ওখানে, না আমাদের ন্যাচারালি গ্রামের দিকে জিম থাকে না। তো ডাম্বেলটা হয় অ্যাকচুয়ালি এরকম, যেটা জিমে যদি কেউ যেয়ে থাকো সে বুঝতে পারবে, বা টিভিতে দেখতে পাবে যে এরকম দুটো থাকে। তো এটাকে জাস্ট কম্পারেবল করে বলা হচ্ছে ডাম্বেল শেপটা কিরকম। অ্যাকচুয়ালি এরকমই হয় ইলেকট্রন ডেন্সিটিটা। এটাকে তুমি যদি অ্যাক্সিস জেড অ্যাক্সিস ধরে নাও, জেড অ্যাক্সিসটা আমরা এদিকেই ধরবো, উপর দিকে না তো এদিকে ধরবো। আর এটাকে আমরা ওয়াই অ্যাক্সিস ধরবো, সরি, আর এটাকে আমরা এক্স অ্যাক্সিস ধরবো।
তো এটাকে যদি আমরা পিজেড বলি তাহলে ডাম্বেল যেহেতু বলছি শেপটা হবে এরকম। এটা হচ্ছে আমার পিজেড অরবিটাল। একই রকম ভাবে বাকি দুটো অরবিটাল কি হবে, এটা হবে আমার পি ওয়াই অরবিটাল। আর এটা হবে আমার পি এক্স অরবিটাল। সরি, পি এক্স অরবিটাল। প্রত্যেকটা অরবিটালে একটা লোব পজিটিভ হয় আর একটা লোব নেগেটিভ হয়। এই পজিটিভ নেগেটিভ হচ্ছে ফেজকে বোঝায়, ফেজ। এগুলো তোমরা বুঝতে পারবে না এখন। ঠিক আছে, না বুঝলে কোনো সমস্যা নেই, এগুলো হচ্ছে পজিটিভ নেগেটিভ বোঝায়। দুটো ফেজ অপোজিট চার্জ নয়, এটা একটা ফেজ বোঝায়। এটা ওয়েভ ফাংশনের, অরবিটাল মানে ওয়েভ ফাংশন, সেটা তোমরা পরে বুঝতে পারবে। অরবিটাল মানে ওয়েভ ফাংশন, অরবিটাল মানে আরেকটা ভাবে বলা যায় যে এটা হচ্ছে একটা ওয়েভ ফাংশন। অরবিটাল অ্যাকচুয়ালি একটা ওয়েভ ফাংশন। ওয়েভ ফাংশন এগুলো ব্যাপারে কিছু বুঝতে পারবে না এখন, কিন্তু এরকম হচ্ছে একটা ওয়েভ ফাংশন। এবারে ওয়েভ তো তোমরা শিখেছো নিশ্চয়ই, ক্লাস 12 গিয়ে শিখবে, দেবে ওয়েভ কিভাবে ডিনোট করা হয়। তাহলে একটা ভার হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ, সেরকম থেকে এই ফেজগুলো এসছে, দুটো ফেজ আলাদা, একটা পজিটিভ হয় একটা নেগেটিভ হয়। দুপাশে ইলেকট্রন ক্লাউড থাকে। পি এক্স তিনটে অরবিটাল আমরা বুঝে নিলাম। তাহলে আমরা ইমাজিন করবো কিভাবে। তাহলে আমরা যদি এস পি দুটো অরবিটালকে যদি আমরা রিয়েলাইজ করতে চাই, তাহলে আমরা কি দেখতে পাবো না, এন ইকালস টু 2 হলে এল এর ভ্যালু হবে 0, সেটা তখন হবে 2s সাবসেল অথবা 2s অরবিটাল। আর এল ইকালস টু 1 হলে সেক্ষেত্রে হবে 2p সাবসেল, এবং তার মধ্যে থাকবে তিনটে অরবিটাল, 2px, 2py এবং 2pz। আচ্ছা, তাহলে নিউক্লিয়াস হচ্ছে এইটা। নিউক্লিয়াসের বাইরের সেলটা হচ্ছে n equals to 1, যার মধ্যে শুধুমাত্র 1s অরবিটাল আছে। n equals to 1, এর মধ্যে শুধু 1s অরবিটাল আছে। এরপরে এর বাইরে হচ্ছে n equal to 2 সেল আছে, n equals to 2, এবং তার মধ্যে 2s সাবসেল, সরি 2s সাবসেল বা 2s অরবিটাল আছে। এটা যে 2s অরবিটাল, 2s অরবিটালটাকে 2s অরবিটাল ধরো, এটা 1s অরবিটাল ছিল। এবারে তিনটে পি অরবিটাল কিভাবে থাকবে, তিনটে পি অরবিটাল এরকমই অলমোস্ট, ইলেকট্রন ডেনসিটিটা হবে এরকম। এটা যদি পি এক্স ধরে নাও, এটা হবে পি জেড। আর একই রকম ভাবে এটা যে ভার্টিক্যালটা থাকবে সেটা হচ্ছে পি ওয়াই। জাস্ট এগুলো হচ্ছে বেলুনের মতো পুরো ত্রিমাত্রিক, মানে দুটো এরকম পি জেড অরবিটাল, পুরো এস অরবিটালটা, 2s অরবিটালটা একটা স্ফেরিক্যাল সিস্টেম। তার এদিক বরাবর পি জেড আছে, এদিক বরাবর পি এক্স আছে, এবং এদিক বরাবর পি ওয়াই আছে। পুরো স্ফেরিক্যাল সিস্টেম কল্পনা করার চেষ্টা করো, পুরোটা স্ফেরিক্যাল সিস্টেম, এরকম প্ল্যান প্ল্যানার নয় কিছু, সবকিছু স্ফেরিক্যাল সিস্টেম। স্ফেরিক্যাল মানে, সরি স্ফেরিক্যাল নয়, ত্রিমাত্রিক সিস্টেম, নট স্ফেরিক্যাল, 3 ডাইমেনশনাল সবকিছু। তো এটা হলো আমাদের পি এক্স অরবিটাল। এবারে 1s অরবিটাল, এবারে এন যত বাড়বে তত কি হবে বললাম, এন যত বাড়বে সাইজ বাড়বে, আর এন যত বাড়বে তত অরবিটালের এনার্জিও বাড়বে। আমরা পরে সব ডিসকাস করবো কেন এনার্জিও বাড়বে। তাহলে 1s অরবিটাল হবে সব থেকে লোয়ার এনার্জি, লোয়ার এনার্জি। তার থাকতে বেশি হবে 2s 2p, কারণ এন এর ভ্যালু বেড়ে গেছে। এবার 2s 2pর মধ্যে 2p এনার্জি, অরবিটাল এনার্জি বেশি হবে। সেটা কেন, কারণ এন এর ভ্যালু তো সেম, তাহলে দুজন এনার্জি সেম হওয়া উচিত ছিল, কিন্তু 2p অরবিটাল
অরবিটালের এনার্জি বেশি হবে, তার কারণ এটা হচ্ছে অনেকটা দূরে থাকে, অনেকটা দূরে থাকে, ফার ফ্রম নিউক্লিয়াস, ফ্রম নিউক্লিয়াস দেন এস টু এস অরবিটাল। এখানে পেনিট্রেশন একটা কনসেপ্ট আছে, আমরা শিখবো পেনিট্রেশন বা স্লিডিং এফেক্ট কি জিনিস। তখন আমরা বলবো যে টু পি অরবিটাল কেন এদিকে। তাহলে আমরা কি দেখতে পেলাম, এনার্জির অর্ডারটা এতক্ষণ পর্যন্ত 1s এর পরে 2s হবে, 2s এর পরে 2p হবে। এন এর ভ্যালু দিয়ে প্রথমটা বিচার করবো যে এন এর ভ্যালু বাড়ার সঙ্গে সঙ্গে এনার্জি বাড়ছে, আর পরেরটা আমরা আসবে পেনিট্রেশনের জন্য। 2s অরবিটালটা অনেকটা পেনিট্রেটেড থাকে, ভেতরের দিকে থাকে, কাছে থাকে, তার জন্য এনার্জেটিক্যালি লোয়ার হয়, স্টেবিলাইজড হয়। আর টু পি অরবিটালটা এনার্জি বাড়ে। এবার বলবে সাইজ বাড়ার সঙ্গে সঙ্গে এনার্জি বাড়ছে কেন? এন বাড়ার সাথে সাথে সাইজ বাড়ছে, এটা তো আমরা বুঝতেই পারছি, যত দূরে আছে সাইজ বাড়ছে। সাইজ বাড়ার সঙ্গে সঙ্গে এনার্জি বাড়ছে কেন? সিম্পল একটা উদাহরণ দিচ্ছি। তুমি যখন ক্লাস এখন 11-12 পড়ছো, তুমি এখন বাড়িতে আছো, বাবা মার কি শাসনের মধ্যে আছো, বা মানে কাছাকাছি আছো, বাবা মার কাছাকাছি, তার জন্য কি তুমি ইচ্ছা খুশি সবকিছু করতে পারবে না। তার জন্য কি হবে, তুমি অনেকটা স্টেবিলাইজড হয়ে থাকবে। কিন্তু যখন তুমি কলেজে পরের বছর, তখন তুমি এখানে ওখানে ঘুরে বেড়াবে, বিভিন্ন রকম কাজবাজ করবে। তার মানে কি, যখনই দূরত্ব বাড়তেছে, তখন ওই অ্যাট্রাকশনটা বাবা মা যে শাসনটা রাখছিল, সেই শাসনটা উইক হয়ে যাবে। নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে অ্যাট্রাকশনটা কমে যাবে সাইজ বাড়ার সঙ্গে সঙ্গে। যত দূরে ইলেকট্রন চলে যাবে, তখন তার এনার্জিটা বেড়ে যাবে। মানে জাস্ট কম্পেয়ার করুন যে সাথে তুমি যখন পরবর্তী কলেজে যাবে, তুমি যেরকম মানে একটা আলাদাভাবে জীবন কাটাবে, হোস্টেল লাইফে যখন খুশি ঘুমাবে, যখন খুশি উঠবে, বাড়ি থাকলে তো সেটা হবে না। তার সেটাই ভাবতে পারো, যত দূরত্ব বাড়বে তত এনার্জি বাড়বে। তাহলে আমরা বুঝলাম দূরত্ব বাড়ার সাথে সাথে সাইজ বাড়ার সাথে সাথে এনার্জি কেন বাড়ছে। এরপরে আমরা আসবো ডি অরবিটাল। তাহলে ডি অরবিটাল, এন ইকুয়াল টু 2 তে কি ডি অরবিটাল থাকতে পারে? এটাই আমাদের প্রশ্ন। এন ইকুয়াল টু 2 তে কি আমরা ডি অরবিটাল পাবো? কি করে এটা বিচার করবো, পাবো কিনা পাবো না? অনেক রকম বলবে যে এন ইকুয়াল টু 2s 2p অরবিটাল আছে, টি অরবিটাল কোত্থেকে আসবে? সোজা কথা আমি বলবো, ডির জন্য এর ভ্যালু কত? ডির জন্য এর ভ্যালু কত? 2 হতে হবে। এবার এন ইকুয়াল টু 2 জন্য এল এর পসিবল ভ্যালু কি কি হতে পারে? 0 টু n মাইনাস 1, 0 1 হবে, 2 তো আসবে না। তাহলে 2 পেতে গেলে n ইকুয়াল টু 2 তে আমি ডি অরবিটাল পাবো না। তাহলে 2 কখন পেতে পারি? n ইকুয়াল টু যদি 3 হয়, তখন এর ভ্যালু, এল এর ভ্যালু কত হবে? 0 1 2। তাহলে এখানে আমরা 3, এল এর জন্য ডি পাবো, এটা পি, এটা এস। তাহলে 3, n ইকুয়াল টু 3 জন্য 3s থাকবে, 3p থাকবে, 3d থাকবে। n ইকুয়াল টু যদি 4 হয়, তখন এর ভ্যালু কত হবে? 0 1 2 3। তাহলে এভাবে, তাহলে কি কি থাকবে তখন? 4s, 4p, 4d, 4f। তাহলে ডি অরবিটাল পেতে গেলে এর ভ্যালু তো 2 হতেই হবে। সেটা কিন্তু n ইকুয়াল টু 2 তে ডি অরবিটাল থাকবে না, 2d পসিবল নয়, 2d কোনোদিন পসিবল নয়। 3d 4p পাবে। তাহলে আমরা n ইকুয়াল টু 3 জন্য ডি অরবিটাল পাবো। তাহলে আমরা দেখে নিই ডি অরবিটালের শেপটা কিরকম। তো n ইকুয়াল টু যদি 2 হয়, সরি 3 হয়, তাহলে আমরা 3, n ইকুয়াল টু 3 জন্য 3, আর ডি অরবিটাল এল ইকুয়াল টু 2, এই ডি অরবিটাল পাবো। ডি অরবিটাল 5টা হয়, এটাকে ডাবল ডাম্বেল শেপ বলা হয়। তো 5টা ডি অরবিটালকে আমরা প্রথমে দেখাচ্ছি। এটাকে যদি আমরা, ঠিক আছে, এখন আমরা এক্স করে দিই, এটাকে ওয়াই করি। এক্স ওয়াই। তাহলে আমরা কি কি ডি অরবিটাল পাবো? একটা অরবিটাল থাকবে পুরো এক্স অরবিটাল উপরে এবং ওয়াই অরবিটাল উপরে, প্লাস মাইনাস প্লাস মাইনাস, এটাকে বলা হবে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার।
আরেকটা অরবিটাল হবে এক্স ওয়াই, যে প্লেনটা সেই প্লেনের এই বরাবর, মানে প্লেনের দুটো অ্যাক্সিসের মাঝখানে থাকবে, আর ওই ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি মাঝখানে থাকবে। এরকম প্লাস মাইনাস করে দাও, তাহলে এটা হবে ডি এক্স ওয়াই। এক্স ওয়াই প্লেনে থাকবে, কিন্তু এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে না, এই কোয়াড্রেন্ট গুলোতে থাকবে। এবারে একটা হবে, যদি ওয়াইটাকে আমি ফিট রাখি, ডি এক্স ওয়াই ওয়াই জেড, সেটা ওয়াই জেড প্লেনের এই কোয়াড্রেন্টে থাকবে, অ্যাক্সিস বরাবর থাকবে না, অ্যাক্সিস বরাবর শুধু থাকবে। ভালো করে আঁকার চেষ্টা করো বই থেকে দেখে। এখানে প্লাস মাইনাস, সরি, প্লাস মাইনাস, আর জেড এক্স এর পরেরটা হবে জেড এক্স, জেড করে দাও ফিক্স করে, তাহলে এক্স এর যেটা করো, তাহলে সেটা হবে এই জেড এক্স কোঅর্ডিনেট বরাবর হবে। প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে এই যে তিনটে অরবিটাল এক্স ওয়াই, এক্স ওয়াই তে এক্স ওয়াই কোঅর্ডিনেট গুলোতে আছে, নট এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর। ওয়াই জেড একরকম, ওয়াই জেড কোঅর্ডিনেট গুলোতে আছে, জেড এক্স কোঅর্ডিনেট গুলোতে আছে। আরেকটা হচ্ছে, জেড করে দাও, এটাকে যদি তুমি এক্স, যেটা যদি ওয়াই রাখো, এটাকে যদি এক্স করো, তাহলে এটা অরবিটাল হচ্ছে ডি জেড স্কোয়ার। সে অরবিটালটা হচ্ছে এরকম, প্লাস প্লাস মাইনাস মাইনাস, মানে অপোজিট হয়ে থাকবে, দুটো ছোট্ট লোক থাকে এখানে, এটা হচ্ছে জি জেড স্কোয়ার। তাহলে আমরা একসাথে কি করে রিয়েলাইজ করতে পারি পাঁচটা ডি অরবিটালকে, চলো চেষ্টা করে দেখি। আমরা সার্চ ফিজিক্স, আমি আমরা আরো ভালো করে দেখবো এখান থেকে, তার জন্য এখানে চলে এলাম। আচ্ছা, ভালো করে বোঝার চেষ্টা করো এই পাঁচটা ডি অরবিটাল কিরকম। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো, যে প্রথমে আমরা কি দেখলাম, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স অ্যাক্সিস বরাবর এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, এটাকে যদি তুমি প্লাস করো তাহলে এটা মাইনাস হবে, এটা মাইনাস, এটা প্লাস হবে। একই রকম ভাবে আমরা যদি ডি জেড স্কোয়ার বললাম, যে জেড অ্যাক্সিস বরাবর সব থেকে বড় লোকগুলো থাকবে, এবং এক্স ওয়াই প্লেনতে আরেকটা ইলেকট্রন ক্লাউড থাকবে। এবং এরপরে যদি আমরা দেখি, এটা তুমি আরো ভালো করে বুঝতে পারবে। আমরা একটু আগে কি বললাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই যে দুটো অ্যাক্সিস আছে, সেই দুটো অ্যাক্সিস বরাবর ইলেকট্রন ক্লাউড আছে। আর একই রকম ভাবে তোমরা দেখো ডি জেড স্কোয়ার বরাবর এরকম হবে ইলেকট্রন ক্লাউডের ডেন্সিটি। তাহলে তোমরা দেখতে কি পারলে, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে কিন্তু অরবিটাল গুলো এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আছে। এটাকে যদি তুমি প্লাস করো, এটাকে মাইনাস করতে হবে, এটা প্লাস এটা মাইনাস। আর ডি জেড স্কোয়ার পরে জেড অ্যাক্সিস বরাবর, এটা জেড অ্যাক্সিস, তো জেড স্কোয়ার অরবিটাল জেড অ্যাক্সিস বরাবর আছে ইলেকট্রন ডেন্সিটি। আর এক্স ওয়াই প্লেন, এটা কিন্তু এক্স ওয়াই প্লেন, এই যে প্লেনটা পুরো প্লেনটা,
এটা এক্স ওয়াই প্লেন, এই এক্স ওয়াই প্লেন বরাবর ইলেকট্রন ডেন্সিটি আছে। আর এক্স ওয়াই অ্যাক্সিসে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে দেখো এক্স ওয়াই অ্যাক্সিসের যে কোয়াড্রেন্টটা, এক্স ওয়াই অ্যাক্সিসের যে কোয়াড্রেন্ট, সেই কোয়াড্রেন্ট বরাবর কিন্তু ইলেকট্রন ডেন্সিটিটা আছে, নট অ্যালং টু দ্য অ্যাক্সিস। এটা দেখো কোয়াড্রেন্ট গুলো বরাবর আছে। একই রকম ভাবে ওয়াই 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 জেড হচ্ছে জেড, মানে এটা লম্বা লম্বি আছে। তো এখানে যে চারটে কোয়াড্রেন্ট আছে, সেই চারটে কোয়াড্রেন্ট বরাবর কিন্তু ইলেকট্রন ডেন্সিটি আছে। এটা এটা হচ্ছে এক্স জেড, এটা আরেকটা লম্বালম্বি ভাবে আছে। এখানে চারটে কোয়াড্রেন্টে চারটে ইলেকট্রন ডেন্সিটির ক্লাউড আছে। আশা করি তোমরা বুঝতে পারছো পাঁচটা ডি অরবিটাল কিভাবে থাকে মলিকুলের মধ্যে। তাহলে আমরা কি শিখলাম, যে পাঁচটা ডি অরবিটাল। এবার n equal to যে 3 চলে এলো, তাহলে আমরা কি দেখলাম, 1s অরবিটালে থাকতে 2s 2p বেশি হবে এনার্জি, তার মধ্যে 2s এ থাকতে 2p বেশি হবে। এবার n equal to 3 এর মধ্যে কি কে আসছে, 3s 3p এবং 3d। এদের তো এনার্জি বেশি হবে, কারণ কোয়ান্টাম নাম্বার বেড়েছে, n এর ভ্যালু বেড়েছে মানে এনার্জি বাড়বে। তাহলে একই রকম ভাবে s অরবিটাল এনার্জি থাকে, p অরবিটাল এনার্জি বেশি হবে, 3s হবে, তারপরে 3p হবে, আর তারপরে 3d হবে। তাহলে এতদূর পর্যন্ত আমার ঠিক আছে, আমি দেখে নিলাম। এবার এই ডি অরবিটালের পরে আমরা যখন দেখব n equal to 4 সিস্টেম, যখন n equal to 4 আসবে তখন কি কি অরবিটাল আসবে, 4s 4p 4d এবং 4f। এবারে এই 4s অরবিটাল আর 3d অরবিটালের মধ্যে যেটা দেখা যায় সেটা হচ্ছে 1s এর পরে আসবে 2s, তারপরে 2p। এটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার পেনিট্রেশন দিয়ে আমরা বুঝে নিয়েছি যে s এর থাকতে p অরবিটাল এনার্জি বেশি হবে পেনিট্রেশনের কারণে। তারপরে চলে আসবে 4s। ফোর এস এর পরেই কিন্তু আসবে 3d, তারপরে 4p। 4p পরে একই রকম ভাবে 5f আসবে, 5s এর পরে আবার এরকম ভাবে 4d আসবে। এই যে ডির আগে এস চলে আসছে, এটা ভালো করে লক্ষ্য করো, ডির আগে এস চলে আসছে, কেন কি করে চলে এসছে, এটা হচ্ছে এক্সপেরিমেন্টালি মেজার করে দেখা হয়েছে যে 4s অরবিটালে ইলেকট্রনের এনার্জি ফর্ম হয় 3 থাকতে। কিন্তু এটাকে থিওরিটিক্যালি এক্সপ্লেন করার জন্য আমরা কি বলেছি, যে আমরা বিল যেটা করেছে বইতে, যে n+l রুল। n+l রুল কি বলেছে, না n+l এর ভ্যালু যার কম হবে, n1+l1 এর ভ্যালু যদি যার কম হবে, আর একটা অরবিটালের n2+l2 ভ্যালু থাকতে, সেটা লোয়ার এনার্জি হবে, এটা লোয়ার এনার্জি হবে, লোয়ার এনার্জি হবে। তাহলে 4s এর ক্ষেত্রে n4 আর l এর ভ্যালু কত, 0। আর 3 ক্ষেত্রে কত হচ্ছে 3 প্লাস ডির জন্য l এর ভ্যালু 2, তাহলে 4 আর 5। তার জন্য কি হচ্ছে, যেহেতু যার বেশি কম হবে সে লেস এনার্জি হবে, লোয়ার এনার্জি হবে। তার জন্য কি হচ্ছে, যেহেতু 4s এর n+l এর ভ্যালু লোয়ার, কম, তার জন্য এটা লোয়ার এনার্জি হবে। তার জন্য 4s কি হচ্ছে 3 আগে আসছে। আর 3 তারপরে 4p একই রকম ভাবে। আর 4p জন্য কি হয়ে যাবে, 4p আর 3 এর মধ্যে দুজনের কত হচ্ছে, n+l এর ভ্যালু, এর তো 5 হয়েছে, আর কত হয়েছে 4, p এর জন্য 1 5। তাহলে সেক্ষেত্রে কি বলা হয়েছে, যদি n+l এর ভ্যালু সমান হয়ে যায় দুজনের, তখন যার n এর ভ্যালু কম সেটাই হবে লোয়ার এনার্জি। তখন কি বলেছে, তো n+l রুল কি বলেছে, লোয়ার n+l ভ্যালু, যার n+l ভ্যালু কম হবে সেটা লোয়ার এনার্জি হবে।
আর যদি ইফ ইফ বোথ সেম, যদি দুজনের ক্ষেত্রে সেম হয় ভ্যালু, বোথ সেম, তাহলে লোয়ার এন লোয়ার এনার্জি, লোয়ার এন লোয়ার এনার্জি মানে নিচের নিচের যে অরবিটালটা মানে আগের অরবিটালটি লোয়ার এনার্জি হয়ে যাবে, যেমন লোয়ার এনার্জি, যেমন 3D ক্ষেত্রে আর 4D ক্ষেত্রে এন এর ভ্যালু কার কম, n ইকুয়াল টু 3 আর n ইকুয়াল টু 4, তার জন্য 3D অরবিটালটা এনার্জেটিক্যালি মোর ডাউন হচ্ছে। তো আজকে আমরা অনেক কিছুই শিখলাম এবং যেটা শেখার ছিল সেটা আমরা অলরেডি শেষ করে ফেলেছি। যে আজকে আমরা দেখলাম এস অরবিটাল, পি অরবিটাল এবং ডি অরবিটালের শেপস গুলো কিরকম, আর এফ অরবিটালের মধ্যে এফ সাবশেলের মধ্যে 7টা অরবিটাল থাকে, এটা শেপ জানার দরকার নেই। তাহলে আজকে অরবিটালে আমরা শেপ দেখলাম, সাথে আমরা দেখলাম এনার্জির অর্ডার, এবং এনার্জির অর্ডারটা তোমরা জানো, সেটা আরেকবার আমরা এনার্জি অর্ডারটা দেখলাম। সেই এনার্জি অর্ডারটা তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ এরপর দিন থেকে আমরা যখন কেমিক্যাল বন্ডিং এমওটি পড়বো তখন আমরা দেখাবো যে ইলেকট্রন ফিল কিভাবে করতে হয়, 1s 2s 2p 3s 3p, তারপরে 4s, তারপরে 3d, তারপরে 4p, এত পর্যন্ত মনে রাখলেই হবে। তো আজকে আমরা এনার্জি অর্ডার দেখে নিলাম আর শেপস অফ অরবিটাল গুলো আমরা কিন্তু শিখলাম। সবসময় টাইট অ্যানালাইজ করার চেষ্টা করবে, মাথার মধ্যে ইমাজিন করার চেষ্টা করবে যে একটা বড় ফুটবলের মাঝখানে একটা পার্টিকুলার পজিটিভ স্পেস আছে, সেখানে প্রোটন নিউট্রন থাকে এবং তার চারদিকে কিন্তু অরবিটাল গুলো একটা বড় বড় বল হয়ে থাকছে, এবং সেই বলটাকে ধরে রাখবে যে বলের চামড়াটা মানে বলের যে আবরণটা সেটা এতটা একটা থিকনেস আছে, ওই থিকনেসের মধ্যে কিন্তু ইলেকট্রনটা পাওয়ার প্রবাবিলিটি সব থেকে বেশি। এবং সেই নিউক্লিয়াসের বাইরে বা দুটো এরকম যদি বেলুন কনসিডার করো, তাহলে এরকম প্রত্যেকটা বেলুন একটা করে পি অরবিটালকে ডিনোট করবে, এবং তাকে নিয়ে যে এরকম যে 3টে প্লেন তোমরা যে কনফার্ম করো, সেই প্লেনগুলো মাঝখানে কিন্তু ডি অরবিটাল গুলো থাকবে। তাহলে জাস্ট ইমাজিন করার চেষ্টা করো কিরকম একটা কমপ্লেক্স সিস্টেমের মধ্যে নিউক্লিয়াস বাইরে ইলেকট্রন গুলো অরবিট করছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে। আজকে আমরা এখানে রাখলাম, পরের দিন আমরা ওভারল্যাপ দেখবো, সিগমা বন্ড পাই বন্ড আর এমওটি দেখবো, কিভাবে বন্ডিং আর অ্যান্টি বন্ডিং অরবিটাল তৈরি হয় দুটো অ্যাটম যখন ওভারল্যাপ করে।